নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। একটু ডিফারেন্ট লাগছে তো আজকের এই ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। খোলা ময়দানে স্পিকাররা দাঁড়ান, হাতে থাকে দলীয় পতাকা। আপনারা এটা দেখতে অভ্যস্ত, কিন্তু আজ ওই যে বললাম একটু ডিফারেন্ট। রোনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তার ক্যাম্পাসে, রোনাক্স এক্সেলেন্স ক্যাম্পাসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে থাকবেন, এখানকার স্পিকাররা হবেন স্টুডেন্টরা। কারণ বলাই বাহুল্য, বৃহত্তর রাজনীতিতে যাদের সব থেকে বেশি অবদান থাকে তা হলো ছাত্ররা। তারা কিভাবে দেখছেন এই লোকসভা নির্বাচনের মধ্যে, তারা কি চাইছেন আপকামিং গভর্নমেন্টের থেকে? আসুন আজ আলোচনা একটু সেভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে ঠিক আমার পাশেই যিনি রয়েছেন, নবনীতা কর, ডিরেক্টর রয়েছেন। আমি শুরু করব তাকে দিয়েই। এই ক্যাম্পাসে যখন দাঁড়িয়ে রয়েছি, এডুকেশনাল একটা ক্যাম্পাস। আসলে শিক্ষা নিয়ে কথা বলতে গেলে এখন অনেকটা কথাই বলতে হবে, আমি আসবো সেসব কথায়, কিন্তু আমি শুরুতেই আপনার থেকে জানতে চাই, আপনি নিজে একজন সমাজ গড়ার কারিগর, শিক্ষকরা তাই হয়। আপনার কাছে একটা আইডিয়াল গভর্নমেন্টের চিত্রটা কি? কেমন হবে সেই সরকার সকলের জন্য, স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি? সব থেকে আমি বলবো যে গভর্নমেন্ট কিরম হবে সেটা আজকে দাঁড়িয়ে আমার মনে হয় ডিসিশনটা নেওয়া উচিত ইউথদের, বিকজ ইউথ ইজ দ্য ফিউচার ফর টুমরো। সো আজকে আমাদের দিন চলে গেছে, আর কতদিন থাকবে, বাট যদি দেশের ভালোবাসি আর দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চাই, তাহলে আমি যেটা সবসময় বিলিভ করি, এডুকেশন ইজ দ্য রাইট পাথ ফর সাকসেস। আর ইউথ আজকে যারা দাঁড়িয়ে আছে তারাই কিন্তু ডিসাইড করবে তারা কাকে বেছে নেবে। আমার মনে হয় সেই জায়গাটা আজকে স্টুডেন্টস যারা আছে, আজকালকার দিনে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে স্টুডেন্টস অনেক বেশি ফোকাসড, অনেক বেশি ম্যাচিওর, আমাদের দিনের থেকে তো অনেক বেশি তারা। তো সেই জায়গাটা আমি যদি বলি, ডেফিনেটলি ইউথ অফ টুডে ইজ দ্য ফিউচার ফর টুমরো। ভেরি ওয়েল সেড। কারণ আমরা সত্যি যুব প্রজন্মকে নিয়ে এত কথা বলি, আমরা ভবিষ্যতের কারিগর যদি আমাদের গোটা দেশে দেখতে চাই, তাহলে তারা ছাড়া আর কেই বা হতে পারে? সেই ইউথদের সঙ্গে বরং একটু কথা বলা যায়। আমার সঙ্গে যারা রয়েছেন আমি এক এক করে ডাকবো, কারণ এখানে ওই যে শুরুতেই বললাম, তর্কাতর্কি নয়, আমরা গঠনমূলক আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন, আমি ফার্স্টেই আপনাকে ডাকবো। যে কোয়েশ্চেন আমি ম্যামের কাছে করেছিলাম যে সত্যি একটা আইডিয়াল গভর্নমেন্টের ছবি কেমন হওয়া উচিত, আর ইউথ তারাই তো আগামী দিনে পথটা দেখাবে। তো কি মনে হয়, এই যে লোকসভা নির্বাচন চলছে, সবাই সকলের পলিটিক্যাল ভিউজ দিচ্ছে, নিশ্চয়ই ভোট ইতিমধ্যেই আপনি দিয়ে ফেলেছেন, দেবেনও এবার, কি মনে হয় সেই ইমেজটা কেমন হওয়া উচিত আইডিয়াল গভর্নমেন্ট? প্রথমত আমার মনে হয় রাজ্যের বা দেশের দুর্নীতি বন্ধ করতে হবে। করাপশন একটা পয়েন্ট, তাই তো? Yes. ওকে। তো দুর্নীতি যেটা বেসিক্যালি একটা ইল্লিগাল নিয়ম, যেটা অসাধু আইন, তো সেই আইনটাকে বন্ধ করা দরকার আমার মনে হয়। প্রত্যেকটা সময় মানুষকে ভাবতে হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে, শিক্ষায় দুর্নীতি হয়েছে, আবাসে দুর্নীতি হয়েছে, এগুলো কেন হচ্ছে? শুধুমাত্র এখন মানুষ নিজেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেউ লিগাল পথে যাচ্ছে না, সবাই ইল্লিগাল পথটাই বেশি বেছে নিচ্ছে। শিক্ষাও হতে পারে, ব্যবসাও হতে পারে, যে কোনো অন্য আরো যা যা ব্যবস্থা আছে, তো সব জায়গাতেই এখন দুর্নীতিটাই উঠে আসছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই পুরো বিষয়গুলোর মধ্যেই আমরা যাদের সঙ্গে কথা বলছি, তারা হয়তো খুব পটু নয় কথা বলার থেকে, খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট সাজিয়ে তারা বলতে পারেন না, কিন্তু তারা পারেন সঠিকটা দেখিয়ে দিতে। যেমন একজনকে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি পরের জনকে ডেকে নেব। আমরা যুব প্রজন্মকে নিয়ে কথা বলছি, আমি কথা বললাম চাকরিহারাদের নিয়ে, যারা চাকরি হারিয়ে এই মুহূর্তে আন্দোলন করছে। আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, কর্মসংস্থান কই, সাধারণ মানুষ প্রচুর প্রশ্ন তোলেন, এবং সত্যি কর্মসংস্থানের জায়গাটা রাজ্যের কাছে মানুষের প্রশ্ন থাকে, কেন্দ্রের কাছে প্রশ্ন থাকে। কি মনে হয় আপনার? আমি যদি প্রথমে টিচার রিকোয়ারমেন্টের কথা বলি, আগে টিচার রিকোয়ারমেন্ট হতো, এখন সেই জিনিসটা হচ্ছে না। এখন কি হচ্ছে, যারা রিটায়ার করছে তাদেরকে যে স্যালারিটা পেতো তার থেকে কিছু কম দিয়ে তাদেরকে আবার কন্ট্রাকচুয়াল বেসিস ভাবে নিয়ে নেওয়া হচ্ছে। বা এমনি যারা কিছু টিচার থাকে যাদেরকে কন্ট্রাকচুয়াল ভাবে রাখছে, যাদেরকে কাজটা সেম একটা গভর্নমেন্ট টিচার যেটা করে সেটা করতে হচ্ছে, কিন্তু তাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা অতীব নিম্ন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্টের মধ্যে থেকে। যুব প্রজন্মের কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে কি সেই স্পিরিটটা কমে যাচ্ছে? হ্যাঁ, এটা তো 100 বার মনে হয়। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি ডিসেম্বরে এক জায়গায় যাচ্ছিলাম উত্তরাখণ্ডে, তো ওই টাইমে একটা এক্সাম চলছিল।
তো ওই টাইমে ট্রেনে আমাদের স্লিপার ছিল, স্লিপার ট্রেনই, কিন্তু এতটা ভিড় হয় জাস্ট ওই এক্সামের জন্য। মানে হয়তো রিকোয়ারমেন্ট আসে কয়েক শোয়ের, কিন্তু সেখানটায় এক্সাম দিতে যায় হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট এক্সাম দিতে যায়, কারণ এই বেকারত্বের কারণে। কিন্তু আলটিমেটলি তো এই এক্সাম দিয়েও চাকরি পেয়েও এ রাজ্যেই আপনি দেখছেন যে কতজন চাকরি হারিয়েছেন। তার জন্য মনে হয় না গভর্নমেন্টকে আরো সতর্ক হওয়া উচিত? হ্যাঁ, গভর্নমেন্টের কি করা উচিত? 100 বার। কারণ কি হয় এখন গভর্নমেন্ট যে গভর্নমেন্ট যে জিনিসটা, সেটা এখন কি হয়েছে, ওরা নিজেদের স্বার্থটা সবার আগে দেখছে। সরকারি একটা কর্মচারীর কাছে যদি কেউ 5 লাখ টাকা দিয়ে একটা কাজ পেয়ে যায় আর ওকে কাউকে একটা ফ্রিতে কাজটা দিতে হয়, তাহলে ও কেন দেবে? যে যার কাছ থেকে ও 5 লাখ টাকা পেয়ে কাজটা দিতে পারছে, নিশ্চয়ই তাকেই দেবে। ওর নিজের ওখানটায় স্বার্থটা, ওর নিজের প্রফিট হচ্ছে, তো কেন দেবে? সো ওটা ম্যাটার করছে না এখন এই গভর্নমেন্টের কাছে যে হ্যাঁ দেখুন, কে। আপনার কথা রেশ ধরেই বলি, এই যে আমরা দেখছি যে যারা কালঘাম ছুটিয়ে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, একদল মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আর এক দল তারা পড়াশোনা করেছে কি করেনি সেটা অন্য জায়গায় বিতর্কের বিষয়, কিন্তু তারা খানিকটা অর্থের জোরে তারা টাকা দিয়ে একটা চাকরি পেয়ে গিয়েছে। খারাপ লাগে? 100 বার খারাপ লাগে। কারণ পড়াশুনো এডুকেশন সিস্টেমটা এই জন্যই, যাতে ফিউচারে গিয়ে মানুষ নিজে এস্টাবলিশ হতে পারে, একটা জায়গায় দাঁড়াতে পারে তার নিজের এক্সপিরিয়েন্স, নিজের নলেজ থেকে। তো সেই নিজের এক্সপিরিয়েন্স আর নলেজের জায়গাটা যদি কিছু টাকা নিয়ে নেয়, তাহলে তো খারাপ লাগাটা স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা রাজ্যের ক্ষেত্রেও দেখছি বিভিন্ন প্রকল্প আনা হয়, সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, স্কুলের জন্য ছেলে মেয়েদের জন্য বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প, তারপরে আমরা দেখেছি রূপশ্রী প্রকল্প, এবং সম্প্রতি খুব বেশি চর্চিত যে প্রকল্প তা হলো লক্ষ্মীর ভান্ডার। সরকারের এই প্রকল্পগুলো সাধারণ মানুষের সত্যিই কতটা কাজে লাগে? সত্যিই কাজে লাগে, নাকি এটা ওই ভোট ব্যাংকের রাজনীতি বলে মনে হয়? যেটা বলা যায় যে মানে অনেকটাই এটা মানে ভোট আদায় করার জন্য কিছুটা বলা হয়, যে যখন প্রচারে যায় বা ভোটের জন্য যায় তখন হয়তো এগুলো বলা হয়, বাট সত্যি কি এটা সব জায়গায় পৌঁছায় আদৌ? এটা তো একটা বড় কোয়েশ্চেন, যে সব জায়গায় হয়তো সবার কাছে পৌঁছায়ও না ব্যাপারটা। তো এটা একটা সবার কাছে একটা সবথেকে বড় কোয়েশ্চেন, যে অনেক ভেতরে গ্রাম অঞ্চল মানে জায়গায় হয়তো এই প্রকল্পগুলো এখনো অবধি পৌঁছেই উঠতে পারেনি, তারা পায় অবধি না এই বিষয়টা। তো এটা একটা জায়গা আছে। কোভিডের পর এটা একটা পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি যে সেখানে স্কুল ছুটের সংখ্যাটা অনেক বেড়েছে। মানুষ যে ছেলেমেয়েরা মিড ডে মিলে যেত, সেই মিড ডে মিলেও প্রপার খাবার দাবার তারা পেত না। সেই মিড ডে মিলের খাবারে আমরা প্রচুর খবর করেছি, টিকটিকি পাওয়া যায়, আরশোলা পাওয়া যায়, তারা খাবারটাও ঠিকঠাক খেতে পারতো না। তো তারা সেই স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সেই ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে হয়তো ভিন রাজ্যে মা বাবার হাত ধরে চলে যায়। কি মনে হয় সরকারের এখানে দৃষ্টি দেওয়া উচিত নয়? কিভাবে পুরো বিষয়টা সঠিক জায়গায় আনা যাবে? অবশ্যই সরকার এখানে মানে দেখা উচিত যে কিভাবে এই ব্যাপারগুলোকে ঠিক করা যায়। তো কি করা উচিত বলে মনে হয়? এর জন্য মানে প্রপার যে বললেন যে মিড ডে মিল, এইটাকে ভালো করে চালাতে হবে। মানে অনেক সময় কি হয় কি, এই যে মিড ডে মিলের খাবার, এটা থেকে অনেক খাবার তারা মানে বলে না যে বের করে নিয়ে চলে আসে, যে অনেক হয়তো রাশন তাদের কাছে আসে, বাট প্রপারলি স্কুল বা এই অবধি পৌঁছায় না জিনিসটা। তো এই জিনিসগুলোকে ভালো করে তাদের যে ওখানকার যারা আছে তাদেরকে এই জিনিসগুলোকে নজর দেওয়া উচিত, ভালো করে দেখা উচিত জিনিসগুলো, যে সত্যি কি সেইগুলো সেই জায়গায় পৌঁছাচ্ছে। তবেই জিনিসটা আস্তে আস্তে তারা মানে স্কুলমুখী হবে, তারা স্কুল যাবে। বা মানে অনেক গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে সেগুলো অনেক সময় মানে ভেঙেই পড়ছে, এরকম জায়গায় চলে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি, প্রান্তিক এলাকায়, গ্রামাঞ্চলে, বিভিন্ন জেলায়, সেখানে অনেকগুলো স্কুল সেগুলো বন্ধের মুখে। সেগুলোর জন্য সরকারকে কি করা উচিত? হ্যাঁ, সেই জন্য সেই স্কুলগুলোকে ভালো করে রেনোভেশন করে নতুন করে জিনিসটাকে শুরু করা উচিত। তার জন্য তো ভীষণভাবে দরকার শিক্ষকদের। আসলে সেই শিক্ষকরাই তো এখন রাস্তায় বসে আছে চাকরি হারিয়ে। তখন অবশ্যই সেটা তো মানে দেখতে খারাপও লাগে। থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্টদের সঙ্গে তো কথা বলছিলাম আমি, মাঝখানে একটু ম্যামের সঙ্গেও কথা বলবো। স্টুডেন্টরা তারা জানে, তারা তাদের কি ভাবনা সেটা ব্যক্ত করছে। একটা বিষয় খুব মনে হয় যে আপনি একজন শিক্ষক, কেউ একটা খারাপ কথা বললে আমরা ছোটবেলায় বলতাম না এভাবে কথা বলতে নেই। রাজনীতির নেতাদের কি এভাবে
এরকম ভাবে একটু কড়া করে আঙুল তুলে বলে দেওয়াটা উচিত বলে মনে হয় না? আপনি যেটা বলছেন সেটা ঠিক করছেন না। বড্ড বেশি কি এখন খারাপ কথা বলার রাজনীতি শুনতে পান? কানে আসে, কানে লাগে না? সেন্সর সিনেমার ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রেই সেন্সর বলে একটা ওয়ার্ড থাকে, ইউজ করা হয়, বাট রাজনীতির ক্ষেত্রে সেটা ইউজ করা হচ্ছে না। তো আমি সবসময় একমত যে আমার দেশটাকে আমি কিভাবে দেখব, সেটা আজকে যারা ইউথ, যাদের সাথে আমি দিন রাত্রি কাটাচ্ছি, আমি তাদেরকেই ভবিষ্যতে দেখতে চাই যে তারাই আজকে শিক্ষা অর্জন করে তারা এগিয়ে যাবে সেই জায়গাটায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে তুমি যে কথাটা বললে যে ভাষাটা ইউজ করা হয়, সেই ভাষাগুলো অনেক সময় টিভির পর্দায় শুনতে সত্যি বলতে গেলে কানে বাঁধে। কারণ সেখানে টিভির ক্ষেত্রে তো আমার ছোট বাচ্চাটাও হয়তো ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমরা হয়তো কোনো সময় কিছু একটা এক্সপ্রেস করতে গেলে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি, সেই জন্য না শুনে। তাহলে আজকে যারা আমাদেরকে চালাচ্ছে কিংবা আমাদের দেশটাকে চালাচ্ছে, আমাদের পথ দেখানোর দাবি করছে, তারা যদি আজকে সেই ভাষাটা ইউজ করে, আমার মনে হয় সেই জায়গাটা কারেকশনটা করা উচিত, সেন্সরটা এখানেও ইউজ করা উচিত ভাষার ক্ষেত্রে। ভীষণই ভালো, মানে সত্যিই তাই। এখানে যে একজন শিক্ষক মানুষ, তার থেকে এটাই এক্সপেক্টেড যে সত্যি এভাবেই যদি আমরা সকলে মিলে চলতে পারতাম, তাহলে বোধহয় এর থেকে ভালো আর কিছু হতো না, একটা স্বর্গ রাজ্যে আমরা বাস করতাম। আমি কিছুক্ষণ আগেই একজনকে প্রশ্ন করছিলাম, স্টুডেন্ট, তাকে বলছিলাম যে এই যে লক্ষ্মীর ভান্ডার, আমি একটু স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি নিজে একজন মহিলা, আমরা ভীষণ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, মহিলা সশক্তিকরণ, এটা ইটসেলফ একটা প্রকল্প। এই উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে যেই মহিলা বাঁকুড়ায় বসে বা যেই মহিলা কলকাতায় বসে হাতে 1000টা টাকা পাচ্ছেন, এইভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট সম্ভব? প্রথম কথা, আজকে যে যুগে দাঁড়িয়ে আছি, সত্যি কথা 1000 টাকা যদি একটা দোকানে গিয়ে কিছু কেনা হয়, সেটা কিন্তু চিল্লারে এসে যায়, মানে টাকার ভ্যালুটা ততটাই কমে গেছে। বাট হ্যাঁ, আবার একদিকে আমি বলবো যে কিছু কিছু বাড়িতে সেই 1000 টাকাটাও তার কাছে অনেক মূল্যবান। তো আমি যেটা সবসময় বিলিভ করি যে অপরচুনিটি ক্রিয়েট করা উচিত। অপরচুনিটি যদি থাকে, তাকে যদি ছোট ছোট কাজ দেওয়া হয়, সে যেই কাজটাই জানে, যদি আজকে গুটে দেওয়ার কাজ যদি হয়, ঠিক আছে, আজকে গ্রাম অঞ্চলে গুটে দেওয়া কাজই হোক না, ইন্টারন্যাশনাল মার্কেটে তো সেটাও তো আমরা পাঠাতে পারি। সেটাকে একটা কেন আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি না? আজকে আমাদের গ্রামগঞ্জে আজকে মহিলাদের হাতের কাজ প্রচুর ভালো, আজকে আমরা অনেক রকমের আচার, পাপড়, অনেক কিছু বানাতে পারি, সেটা একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে। ছোট ছোট এন্টারপ্রেনিয়র্সদের আমার তৈরি করা উচিত যে তারা কাজের সুযোগ করবে। আজকে আমরা এত রেভিনিউ নিয়ে কথা বলি, এত ইকোনমিক্স নিয়ে কথা বলি, থিসিস লেখা হয়ে যাচ্ছে, বাট কোথায় সেই জায়গা কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা দরকার নেই। কেন একটা জিনিসের পেছনে আমরা দৌড়াবো? কেন আমরা দেখতে পারবো না যে আরো কত অপরচুনিটি আছে? আজকে চাকরি নেই, আমি এই জায়গায় দাঁড়িয়ে কোনোদিনই বিশ্বাস করি না যে চাকরি নেই। আমাদের দেশে চাকরি আছে, কিন্তু বেছে নিতে হবে কোন চাকরিটা আমার জন্য ঠিক। আজকে অনেক চাকরি আছে যেখানে মানুষের দরকার। ফর এক্সাম্পল, আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আজকে মানুষের দরকার। উই নিড পিপল টু সার্ভ। তো সেখানে আজকে হোটেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট, ব্যাংকিং সেক্টর, এনি সেক্টর দ্যাট ইউ টক, যেখানে হসপিটালিটি, মানুষকে পরিষেবা দিচ্ছি, সেখানে শিক্ষিত লোকজন দরকার। আজকে জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করেছি, কেন এই ডিসিশনটা নেওয়া হচ্ছে? আমি ইউথদেরকেও বলবো এই ডিসিশনটা নেওয়াটাই ভুল। তারপরে আমি আজকে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করব, আমি তারপরে বসবো, পরীক্ষা দেবো, চাকরি পেলাম না, বছর পর বছর অপেক্ষা করব, চাকরি পেলাম না, তারপরে কি করব? মাঠে নেমে যাব। কেন নামবো? মাঠে আমি কেন নামবো যখন আমার সামনে সুযোগ সুবিধা আছে? তার জন্য স্টুডেন্টসদের বেছে নেওয়া উচিত অপরচুনিটি। আজকে মোবাইলটা সবার হাতে আছে, মোবাইল, গুগল আছে। গুগল শুধু আজকে বন্ধুদের সাথে চ্যাট করার জন্য না, আর গসিপ দেখার জন্য না, সিনেমা দেখার জন্য না, সেখানে অনেক কিছু এডুকেটিভ জিনিস আছে। ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে হবে, কোথায় কোথায় চাকরি আছে, কোথায় কোথায় সুযোগ সুবিধা আছে। আজকে নিজের দেশ ছেড়েও যেতে হবে না, নিজের দেশেও করা যায়। অ্যাজ এ এন্টারপ্রেনিয়র তৈরি করা, বিজনেস ম্যানেজমেন্ট শেখো। নিজে যদি কিছু হওয়ার ইচ্ছে থাকে, আমাকে কেউ আটকাতে পারবে না। মানে সত্যি এটা যদি আপনার মতো করে ঠিক ওপারে যারা রয়েছেন, যারা শুনছেন, যারা আলটিমেটলি এই পরিষেবাটা মানুষকে দেবেন, তারা করলে বোধহয় খুব ভালো হতো। এরকম ভাবে যদি তারাও ভাবতে পারত। আমার সঙ্গে যুব প্রজন্ম তো বটেই, এতক্ষণ যাদের সঙ্গে কথা বলছিলাম পুরুষ, এবার একজন মহিলাকে পেয়ে গিয়েছি। খুব একটা বারবার আমরা বলি যে এই লাকে পেয়ে গিয়েছি, খুব একটা বারবার আমরা বলি যে এই মহিলাদের নিরাপত্তা কোথায়, গোটা দেশে, গোটা রাজ্যে বিভিন্ন ধরনের ঘটনাও ঘটে, সেগুলো আমাদের নজরে আসে।
সেগুলোর পর যখন আমরা টিভিতে নজর রাখি, আমি নিজেও একজন দর্শক হিসেবে যখন নজর রাখি, তখন রাজনীতির নেতা নেত্রীরা, রাজনীতির কারবারিরা তারা বলতে থাকেন সেই ঘটনা হয়তো কোনো সাধারণ ঘটনা, বা সেই ঘটনাকে খুব খাটো করে দেখা হয়। আলটিমেটলি মহিলাদের নিরাপত্তা কোথাও গিয়ে যেন মনে হয় যে সেই তলানিতেই রয়েছে। হোয়াট ডু ইউ ফিল? একদমই তাই। মহিলাদের নিরাপত্তা কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে তলানিতেই রয়েছে, কারণ আমি নিজে একজন মেয়ে হয়ে সেটা বলতে পারি। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে চলতে এরকম আমরা অনেক সিচুয়েশনের সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সেখানে দাঁড়িয়ে মনে হয় যে কোথাও না কোথাও আমাদের মহিলাদের নিরাপত্তা একটু হলেও আরেকটু হলেও হয়তো যদি ভেবে দেখা যায় খুব ভালো হয়। কারণ অনেক সময় এখন আমরা শুনে থাকি বাড়ির থেকে বেরোলে মায়েরা অনেক সময় চিন্তা করে আমাদেরকে নিয়ে যে বেরোচ্ছিস 10টার মধ্যে ফিরে আসবি, বা 11টার বা 10টার আরো একটা বাইরে জিনিস, মানে বেরোবি। এটা বোধহয় কোনো সময়ই এই কথাটার পরিবর্তন হয় না, বাইরে যাচ্ছি সাবধানে যাস, দিনকাল ভালো না। হ্যাঁ, দিনকাল ভালো তাহলে কবে হবে? সেটাই। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হয় যে আসলে তো পুলিশের উপর আমাদের ভরসা রাখার কথা, সেই ভরসাটা রাখা যায় না, রাখা যাচ্ছে না? ভরসা কোথাও গিয়ে রাখা যাচ্ছে না, কারণ এরকম অনেক সময় তো আমরা দেখে থাকি পুলিশ সামনে থাকা সত্ত্বেও অনেক ইনসিডেন্ট এমন ঘটছে, পুলিশের চোখের সামনে দিয়ে এমন অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো পুলিশ দাঁড়িয়ে থেকেও তার কোনো স্টেপ নিচ্ছে না, তার প্রতিবাদ করছে না। যেখানে পুলিশও আমাদের জীবনের অনেক বড় একটা রক্ষক আমি বলতে পারি, কারণ আমরা বিপদে পড়লে আলটিমেটলি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুলিশ স্টেশনেই যাই কিন্তু কমপ্লেনটা করতে। উইমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে তো আমরা সকলেই আরো বেশি করে আমরা কথা বলি, 8 মার্চ নারী দিবসের দিন, নারী বস, এইসব। কিন্তু এইসবই লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলোতে মনে হয় যে সত্যি মহিলা সশক্তিকরণ হচ্ছে। মহিলা সশক্তিকরণের জন্য সরকারের কি করা উচিত? আমার যেটা মনে হয় যে আরো বেশি অপরচুনিটি এনে দেওয়া উচিত প্রত্যেকটা মহিলার জন্য, কারণ অনেক সময় দেখা যায় এমন অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেখানে মহিলারা পর্দার বাইরে বেরোতেই পারে না, ঘরের বাইরে। এর আগে ভোট দেওয়া হয়েছে? না, এটা আমার প্রথম। এটা প্রথম ভোট, তাই তো? প্রথম ভোটার। আপনার জনমতটা হয়তো অনেকগুলো জনমতের মধ্যে খুব ক্ষুদ্র মনে হবে, কিন্তু আপনার মতামতটা ভীষণ দরকার যে সরকার গড়বে তার ক্ষেত্রে, ভীষণ দরকার। আপনি যে জনমতটা এবার ভোট বাক্সে দেবেন প্রথম ভোটার হিসেবে, আপনার প্রথম ক্রাইটেরিয়া কি থাকবে? আপনি কিসের জন্য একটা সরকারকে নির্বাচিত করবেন? কি এক্সপেকটেশন সরকারের? দেখুন, প্রথম আমার যেহেতু এটা ভোট, তো অবভিয়াসলি আমার একটা ইচ্ছা থাকবে যে আমার ফিউচারটা যাতে সিকিওর হয়, ঠিক আছে? সো আমি সবসময় চাইবো যাতে আমার ভবিষ্যতে যাতে সিকিওর হোক, এবং আমার যাতে ভবিষ্যতে আরও অন্য কিছু করতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন। আমি যাতে আরও মানে আমার নিজের জন্য করতে পারি, আমার নিজের ফ্যামিলির জন্য করতে পারি, এসবই চাইবো আমি। অবভিয়াসলি এটা সবাই চাইবে এটা, তো আমার এটাই হবে যে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া। আইডিয়াল গভর্নমেন্টের ছবিটা কেমন হওয়া উচিত? আইডিয়াল প্রাইম মিনিস্টারের ছবিটা কেমন হওয়া উচিত? অবভিয়াসলি গভর্নমেন্ট এমন হতে হবে যে ইউথকে বুঝতে পারবে, যে ইউথের সমস্ত দরকার, সমস্ত প্রয়োজন সবকিছু বুঝতে পারবে, অ্যান্ড সেই হিসেবে তার দেশটাকে চালাতে পারবে। সো আমার মতে গভর্নমেন্ট ওরকমই হওয়া দরকার। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আমরা অনেকগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। বিকেলের বিতর্ক যখনই করেছি সেখানকার মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। আর একদম শুরুতে বলেছিলাম না, আসলে বৃহত্তর রাজনীতির বীজটা বপন হয় ছাত্র রাজনীতি থেকে। কে বলে ছাত্ররা রাজনীতি বিমুখ, তারা এসবের মধ্যেই আর থাকতে চায় না, তারা ইন্টারেস্টেড নয়। আসলে নিজের হকটা সকলেই বুঝতে চায়, সে ছাত্র হোক বা যে কেউ। যাদের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে কেউ কেউ এবার প্রথম তাদের জনমত দেবে, আর কেউ কেউ হয়তো সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিয়েছেন। আর ম্যাম, তিনি তো সত্যি সমাজকে সেভাবেই পরিচালনা করতে চান যেভাবে একটা সুষ্ঠু পরিবেশ এই যুব প্রজন্ম আগামী দিনে পেতে পারে। বিকেলের বিতর্ক আজ একটু অন্যরকম। দেখা হবে আবারও পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।